আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবেই অর্থনৈতিক বা আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হই। সেই অনাদিকাল থেকেই মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কোনো না কোনোভাবেই আর্থিক কর্মকাণ্ড বা আর্থিক লেনদেন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের আধুনিক অর্থব্যবস্থা বা ব্যাংক ব্যবস্থার সৃষ্টি। আজ আমরা জানব ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস এবং তার বিবর্তন নিয়ে। একটু শিখি, শেখার জন্য অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটু শিখির আজকের আয়োজনে। প্রথমেই বলেছি আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস এবং এর বিবর্তন। একটু দেখে নেই আজকে আমাদের আলোচ্য সূচিতে কি কি থাকছে। আমাদের আলোচ্য সূচিতে রয়েছে ব্যাংক শব্দের উৎপত্তি, ব্যাংকের সংজ্ঞা বা ব্যাংক কি, ব্যাংকিং বলতে আমরা কি বুঝি, ব্যাংকার কে, আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস ও ক্রমবিকাশ, মুদ্রা কি, মুদ্রা প্রচলনের ইতিহাস, বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রথমে আমরা আলোচনা করব ব্যাংক শব্দের উৎপত্তি নিয়ে। এই ব্যাংক শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত একটি শব্দ, যার উৎপত্তি নিয়ে অর্থনৈতিক ইতিহাসবিদদের মধ্যে বেশ কিছু মতপার্থক্য লক্ষ্য করা যায়। ইংরেজিতে ব্যাংক, বাংলায় একই অর্থ বহন করে। ইংরেজি শব্দ ব্যাংকের উৎপত্তি কখন, কোথায় এবং কিভাবে তা সুনির্দিষ্ট করে চিহ্নিত করা যায়নি। এমনকি দ্বাদশ শতাব্দীর পরেও ব্যাংকের উৎপত্তি সম্পর্কিত ইতিহাস স্পষ্ট নয়, যা অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কিছু লেখকের মতে ব্যাংক শব্দটি ব্যাংকাস, ব্যাংকো অথবা ব্যাংকে থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ এমন একটি লম্বা বেঞ্চ যার উপর মধ্যযুগীয় ইউরোপীয় অর্থ ঋণদাতারা এবং অর্থ পরিবর্তনকারীরা তাদের মুদ্রা প্রদর্শন করতেন। জার্মান লেখক ডাব্লু ফ্রাঙ্কসের ভাষায় প্রাচীনকালে ইউরোপিয়ান ও স্ক্যান্ডিনাভিয়ান রাষ্ট্রসমূহের ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চের উপর বসে টাকা পয়সার লেনদেন ও ঋণের ব্যবসা করতেন। এই দীর্ঘ বেঞ্চকে ব্যাংক বা ব্যাংকে ইত্যাদি শব্দ দ্বারা চিহ্নিত করা হতো। মধ্যযুগে ইতালীয় রাষ্ট্রগুলো অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে শক্তিশালী ছিল। সে সময় একদল লোক টুল বা বেঞ্চে বসে টাকা লেনদেনের ব্যবসা করত, যাকে বলা হয় ব্যাংকো, ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি। ব্রিটিশ লেখক চেম্বার তার বিংশ শতাব্দীর অভিধানে খুব স্পষ্ট করে বলেছেন, ব্যাংক শব্দটি ব্যাংকা এবং ব্যাংকো থেকে এসেছে। ফরাসিরা এখনও ব্যাংক শব্দটির জায়গায় ব্যাংকো শব্দটি ব্যবহার করে। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইতালীয় রাজ্যগুলি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল এবং 1150 সালে ভেনিস শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছিল। ফলস্বরূপ সরকার আর্থিক সংকট মেটানোর জন্য জনসাধারণের উপর বাধ্যতামূলকভাবে 5% হারে সম্মিলিত ঋণ প্রবর্তন করেন। সেই সময়ে এই ঋণকে ব্যাংকে, ব্যাংকো, কম্পারা, মন্টে ইত্যাদি বলা হতো। তাই অনেক অর্থনীতিবিদ মনে করেন যে জার্মান শব্দ ব্যাংকে এবং ইতালীয় শব্দ ব্যাংকো থেকে বিবর্তনের মাধ্যমে আজকের ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এই ছিল ব্যাংক শব্দের উৎপত্তি নিয়ে আমাদের যত কথা। এবার আলোচনা করব ব্যাংকের সংজ্ঞা বা ব্যাংক কি। আজকের এই দিনে অর্থাৎ আধুনিক সময়ে ব্যাংক পরিসরে ব্যাপকতা লাভ করেছে। আধুনিককালে ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করে, গৃহীত আমানত অধিক লাভে বিনিয়োগ প্রদান করে এবং আমানতের বিপরীতে ইস্যুকৃত চেক, রসিদ বা অন্য কোনো অঙ্গীকারনামা যথানিয়মে পরিশোধ করে। প্রফেসর চেম্বারের মতে ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যার কাজ হলো অর্থগ্রহণ ও রক্ষণ, ঋণদান এবং বিনিময় ইত্যাদি কার্যাদি। জি ক্রাউথার বলেন, ব্যাংক তার নিজের ও অন্যের ঋণের ব্যবসায়ী। উইকিপিডিয়াতে বলা হয়েছে, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং একই সাথে একটি চাহিদা আমানত তৈরি করে যাতে ঋণ দেয়া নিশ্চিত করা যায়। ঋণ প্রদান কার্যক্রম সরাসরি ব্যাংক বা পরোক্ষভাবে পুঁজিবাজারের মাধ্যমে সম্পাদিত হতে পারে। প্রফেসর কেয়ার্ন ক্রসের মতে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যা ধার ও ঋণের ব্যবসা করে। উপরোক্ত আলোচনার প্রান্তে বলা যায়, ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট হতে আমানত গ্রহণ, ঋণদান, নোট ও চেক প্রচলন, অর্থের নিরাপদ সংরক্ষণ, অর্থ ও ঋণের দলিল বিনিময়, বিল বাট্টাকরণ, অর্থ স্থানান্তর ও অন্যান্য অর্থ সংক্রান্ত কার্য সম্পাদন করে মুনাফা অর্জন করে। এবার আসা যাক ব্যাংকিং বলতে আমরা কি বুঝি।
ব্যাংক যে সকল কাজ করে থাকে সামগ্রিকভাবে সেই সব কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়। ১৯৪৯ সালের ভারতীয় ব্যাংকিং আইনের ৫-১ ধারা অনুযায়ী ব্যাংকিং বলতে ঋণ মঞ্জুর বা অর্থ বিনিয়োগ করা, জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করা এবং চাহিদা মাত্র বা অন্য কোনো অবস্থায় তা উত্তোলনের সুযোগ প্রদান করা। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, একজন ব্যাংকারের ব্যবসায় এবং ব্যাংক ব্যবসায়ের ব্যবস্থাপনাকেই ব্যাংকিং বলে। সবশেষে বলা যায় আমানত গ্রহণ, ঋণ দেওয়া, চেক পরিশোধ করা, বিল বাট্টা করা, অর্থ স্থানান্তর করা, ঋণ ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, মক্কেলের মূল্যবান দ্রব্য ও দলিল সংরক্ষণ করা, মক্কেলের বিলের স্বীকৃতি দেওয়া, আমানত হিসাবে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করা সহ ব্যাংকের যাবতীয় কাজকে একসাথে ব্যাংকিং বলা হয়। এবার আমরা জানব ব্যাংকার কে। ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংকার বলা হয়। সাধারণ অর্থে ব্যাংকার হচ্ছেন তিনি যিনি ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে থাকেন। জি ক্রাউথারের মতে, ব্যাংকার হল সেই ব্যক্তি যিনি নিজের এবং অন্যের জন্য ঋণের ব্যবসায় নিয়োজিত থাকেন। ১৮৮২ সালের বিনিময় বিল আইনের ২ নম্বর ধারায় বলা হয়েছে, ব্যাংকার বলতে ব্যাংক ব্যবসায়ে লিপ্ত যে কোনো সংগঠনকে বোঝায়, তা রেজিস্ট্রিভুক্ত হোক বা না হোক। ব্রিটিশ স্ট্যাম্প অ্যাক্ট ১৯৮১-তে বলা হয়েছে, ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোনো ব্যক্তি ব্যাংকার। ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৩ খ ধারায় বলা হয়েছে, ব্যাংকার ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যবসায়িক লেনদেন করে ও জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ধার বা বিনিয়োগের উদ্দেশ্যে, যা পরিশোধযোগ্য চাহিদা মতো অথবা চেক, ড্রাফট বা অন্য কোনোভাবে এবং যে কোনো পোস্ট অফিস, সঞ্চয় ব্যাংক এর অন্তর্ভুক্ত হতে পারে। আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস ও ক্রমবিকাশ। চলুন এবার দেখে নিই আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস ও ক্রমবিকাশ। প্রায় ৫৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব ৩৪ শতাব্দীতে প্রাচীন ইরাকে সুমেরীয়রা তাদের উপাসনালয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন পরিচালনা করতেন। খ্রিস্টপূর্ব ২০ শতাব্দীর প্রাচীন দলিল থেকে জানা যায় ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাংকিং চালু ছিল। খ্রিস্টপূর্ব ১৮ শতাব্দীতে ব্যাংকিং ব্যবসায় প্রথম আইনবিধি রচিত হয় বলে গবেষকগণ মনে করেন। ব্যাবিলনীয়রা তাদের উপাসনালয়গুলোকে অর্থকড়ি জমা রাখার সুরক্ষিত ও নিরাপদ স্থান মনে করতেন। প্রাচীনকালে গ্রিকদের ব্যাংকিং কার্যক্রমও ব্যাবিলনীয়দের মতো ছিল। রোমীয়রা তাদের ব্যাংকিং কার্যক্রমে গ্রিকদের অনুরূপ পদ্ধতি অনুসরণ করতেন। খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে চীনে শানচি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১০৫ খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কার ব্যাংক ব্যবস্থার উন্নতিতে বিশেষ অবদান রাখে। আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তি। আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তির সঠিক ইতিহাস আজও জানা সম্ভব না হলেও এ সম্পর্কে সবাই একমত যে যুগের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার মধ্য দিয়েই আজকের আধুনিক ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। কোনো বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে নয়, বরং বিবর্তনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফসল হিসেবেই আজকের এই উন্নততর ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়েছে। আবার অনেকের ধারণা, মধ্যযুগের ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ও অর্থনৈতিক কাজকর্মের ফলস্বরূপই ব্যাংক ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে। এ প্রসঙ্গে প্রখ্যাত অর্থনীতিবিদ লোভার বলেন, ব্যাংকের সঠিক উৎপত্তির ইতিহাস সম্পর্কে কিছু বলা না গেলেও একথা সত্য যে মধ্যযুগে ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক কাজকর্ম থেকেই ব্যাংক আধুনিক সাংগঠনিক রূপ লাভ করেছে। আধুনিক ব্যাংকের গোড়াপত্তনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর অবদান উল্লেখযোগ্য, কারণ এরাই দীর্ঘদিন ধরে জনগণের আস্থাভাজন হিসেবে নিজ নিজ ব্যবসায়িক কাজ ছাড়াও অর্থের লেনদেন করত। মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর উদ্যোগে ৮০০ খ্রিস্টাব্দে ব্যাংক অব ভেনিস এবং জেনেভার বণিকরা যৌথ উদ্যোগে ১১৭৮ সালে দি ব্যাংক অব সেন্ট জর্জিও প্রতিষ্ঠা করে। এরপর ১৪০১ সালে ব্যাংক অব বার্সেলোনা এবং ১৬৯৪ সালে ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে আধুনিক ব্যাংকিং যুগের শুরু হয়। মোট কথা, মানব সভ্যতার প্রারম্ভ থেকেই কোনো না কোনোভাবে ব্যাংকিং ব্যবস্থার ক্রমবিকাশ অব্যাহত ছিল, যা ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক ব্যাংকের গোড়াপত্তনের সূচনা করে। এবার একটু জেনে নেব মুদ্রা কী এবং মুদ্রা প্রচলনের ইতিহাস। মুদ্রা বলতে সাধারণত এমন একটি ধাতব খণ্ডকে বোঝায় যার একটি নির্দিষ্ট ধাতব বিশুদ্ধি,
মেটালিক পিউরিটি এবং একটি নির্দিষ্ট তৈলরীতি ওয়েট স্ট্যান্ডার্ড আছে। এই ধাতব খণ্ড যখন বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত ও ব্যবহৃত হয় তখন তা মুদ্রা বলে গণ্য হয়ে থাকে। মুদ্রা প্রচলনের ইতিহাস। মুদ্রা প্রচলনের আগে লেনদেনের প্রয়োজনে কেবল ছিল বিনিময় ব্যবস্থা। একে অপরের মধ্যে পণ্য বিনিময়ের মাধ্যমে এখনকার অর্থের কাজ মেটানো হতো। কালক্রমে প্রয়োজন হলো একটি মুদ্রা ব্যবস্থার। প্রথমে ধাতব পণ্য যেমন তামা ও লোহা মুদ্রা হিসেবে জনপ্রিয়তা পায়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম অব্দে তুরস্কের এশিয়া মহাদেশীয় অংশের লিডীয় জাতি সর্বপ্রথম মুদ্রা তৈরি করে। লিডীয়দের মুদ্রা তৈরির প্রায় কাছাকাছি সময়ে প্রাচীন ভারতে মুদ্রা তৈরি এবং প্রচলন হয়। ধারণা করা হয় এখানে মুদ্রার প্রচলন হয় প্রায় 2500 বছর আগে। অবশ্য আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দে সুমেরীয়রা বার্লি বিক্রির জন্য প্রথম ধাতব মুদ্রা ব্যবহার করে বলে জানা যায়। এই ধাতব মুদ্রার পরে আসে কাগুজে মুদ্রা। কাগুজে মুদ্রা বা নোটের প্রচলন শুরু হয় চীনে। 806 খ্রিস্টাব্দে ধাতব পদার্থ কপারের ঘাটতি দেখা দিলে চীনা সম্রাট হিউয়েন সাং সর্বপ্রথম কাগুজে মুদ্রার প্রচলন করেন। 1690 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বে কলোনিতে সর্বপ্রথম কাগুজে নোটের প্রস্তাবনা করা হয়। 1760 সালে প্রথম ডলার ছাপানো হয় এবং তা বিশ্বব্যাপী সবার কাছেই গ্রহণযোগ্য হয়। মুদ্রা নিয়ে আরও কিছু তথ্য। প্রথম মুদ্রার প্রচলন করেন লিডিয়ার রাজা, যিনি ছিলেন একজন ধনকুবের। বিশ্বের ক্ষুদ্রতম মুদ্রার প্রচলন ছিল নেপালে, যার মোট ওজন ছিল 0.002 গ্রাম। বিশ্বের সবচেয়ে ভারী মুদ্রার প্রচলন ছিল সুইডেনে, এর ওজন ছিল প্রায় 20 কেজি। বিশ্বের ক্ষুদ্রতম নোট ছেপেছে মরক্কো, নোটটি একটি ডাকটিকিটের সমান। 14 শতকে বৃহত্তম ব্যাংক নোটটি ছেপেছে চীন, যার পরিমাপ 9 ইঞ্চি বাই 13 ইঞ্চি। ভারত সরকারের উদ্দেশ্যে আমেরিকার রাষ্ট্রদূত লিখেছেন 127,91,87,490 ডলারের চেক। এটি বিশ্বের বৃহত্তম চেক। এবার আমরা চলে যাব ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশে কিভাবে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ হলো সে বিষয়ে। ভারতীয় উপমহাদেশে ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি প্রাচীনকালে ঘটেছে বলে অনুমান করা হলেও এ বিষয়ে বিস্তারিত ইতিহাস জানা যায় না। এই উপমহাদেশের ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাসকে 5টি পর্যায়ে আলোচনা করা যেতে পারে। পর্যায়গুলো হলো প্রাচীনকাল, মোঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল। প্রথমে আসা যাক প্রাচীনকাল নিয়ে। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া না গেলেও অর্থ ও ঋণের প্রচলনের প্রমাণ পাওয়া যায়। প্রায় 2000 বছর পূর্বে অর্থনীতিবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক বইয়ে ব্যাংক ব্যবসায় ও সুদ সম্পর্কে আলোচনা করেছেন। প্রাচীনকাল থেকেই এদেশে মাড়োয়ারি, কাবলিওয়ালা, মুলতানি, জোদ্দার প্রভৃতি বংশের লোকজন অর্থ ও ঋণের ব্যবসার প্রচলন ঘটায়। এ থেকে বোঝা যায় যে আনুষ্ঠানিক ব্যাংকিং প্রতিষ্ঠান না থাকলেও সুদভিত্তিক ঋণের ব্যবসা এই উপমহাদেশে প্রাচীন, যা পরবর্তীতে আনুষ্ঠানিক ব্যাংক ব্যবস্থার জন্ম দেয়। মোঘল আমল। মোঘল আমলে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করায় ঢাকা, হুগলি ও মুর্শিদাবাদ সহ গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে অর্থ ব্যবসায়ীদের শাখা প্রতিষ্ঠান গড়ে ওঠে। মোঘল শাসকরাও এই সকল ঋণ প্রতিষ্ঠানকে সহযোগিতা করত। এ সময়ে মোঘল সম্রাটগণ ভূমি রাজস্ব ও খাজনা মুদ্রায় আদায় করতেন। শুধু তাই না, জনগণ মোঘল টাকশালে সোনা, রূপা প্রভৃতি মূল্যবান বস্তু মুদ্রায় রূপান্তরিত করতে পারত। হুন্ডি ও বিনিময়পত্র তখন থেকেই প্রচলিত ছিল। 1700 সালের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বেনিয়াদের উপস্থিতি ঘটে। 1724 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডপত্র থেকে জানা যায় যে বাংলা অঞ্চলের রাজস্ব মুর্শিদাবাদে জগৎ শেঠ পরিবারের মাধ্যমে হুন্ডি করে দিল্লিতে পাঠানো হতো। অতএব বোঝা যায় যে মোঘল আমলেই এদেশে গোষ্ঠী মালিকানাধীন ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের জন্ম হয় এবং হুন্ডি ও বিনিময়পত্রের প্রচলন ঘটে। ব্রিটিশ আমল। ব্রিটিশ আমল শুরু হয় 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে। ব্রিটিশ শাসনের শুরুর দিকে উপমহাদেশে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয় এবং ব্যাংক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। 1773 সালে রাষ্ট্রীয় কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করে রাষ্ট্রীয় সাধারণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এবং এখানেই প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে।
ব্রিটিশদের প্রচেষ্টায় 1770 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ইউরোপের আদলে দ্য হিন্দুস্তান ব্যাংক অব কলকাতা প্রতিষ্ঠিত হয়, যদিও তা 1832 সালে বন্ধ হয়ে যায়। হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে এই উপমহাদেশে আরও অনেক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1785 সালে বেঙ্গল ব্যাংক ও জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া, 1806 সালে ব্যাংক অফ কলকাতা, 1840 সালে ব্যাংক অফ বোম্বে, 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ, 1920 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাকিস্তান আমল। 1947 সালের আগস্ট মাসে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটো দেশের জন্ম হয়। পাকিস্তান বিভক্তির পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাংক ব্যবসায় সংকটের সম্মুখীন হয়। 1948 সালের 1 জুলাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দি স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, যার প্রধান কার্যালয় ছিল পশ্চিম পাকিস্তানের করাচিতে। 1949 সালে এই কেন্দ্রীয় ব্যাংকের প্রথম তালিকাভুক্ত ব্যাংক হিসেবে দি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে সাথে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা বাড়তে থাকে এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত এ সংখ্যা ছিল 36। এর মধ্যে দুটি ব্যাংকের প্রধান কার্যালয় ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, আর বাকি 34টি ব্যাংকেরই প্রধান কার্যালয় ছিল পশ্চিম পাকিস্তানে। সে সময় দেশীয় মালিকানাধীন দুটো ব্যাংকের নাম ছিল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। বাংলাদেশ আমল। 16 ডিসেম্বর 1971 স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। তখন এদেশের ব্যাংক ব্যবসার যাত্রা শুরু হয় 1094টি শাখা নিয়ে, যার মধ্যে 151টি শাখা ছিল পূর্ব পাকিস্তানের মালিকানাধীন দুইটি ব্যাংকের, 939টি শাখা ছিল পশ্চিম পাকিস্তানের মালিকানাধীন 10টি ব্যাংকের এবং 4টি শাখা ছিল বিদেশি ব্যাংকের। পাকিস্তান আমলের কেন্দ্রীয় ব্যাংক দি স্টেট ব্যাংক অব পাকিস্তানের এদেশীয় অফিসে স্বাধীন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 1972 সালে বাংলাদেশ সরকার এক অধ্যাদেশ বলে ব্যাংক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে 2টি দেশি ও 10টি পশ্চিম পাকিস্তানি মালিকানাধীন ব্যাংককে জাতীয়করণ করে মোট 6টি পৃথক সত্তা বিশিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত করেন। 1972 সালে সরকারের 127 নম্বর আদেশ বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করে। জাতীয়করণ হয়ে যাওয়া 6টি ব্যাংকের চিত্র ছিল এই রকম: ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রিমিয়াম ব্যাংক লিমিটেড, ব্যাংক অব ভাওয়ালপুর লিমিটেড। এই 3টি ব্যাংকের সমন্বয়ে গঠিত হয় সোনালী ব্যাংক। হাবিব ব্যাংক লিমিটেড, কমার্স ব্যাংক লিমিটেড। এই 2টি ব্যাংকের সমন্বয়ে গঠিত হয় অগ্রণী ব্যাংক। ইউনাইটেড ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এই 2টি ব্যাংকের সমন্বয়ে গঠিত হয় জনতা ব্যাংক। মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, অস্ট্রেলেশিয়া ব্যাংক লিমিটেড। এই 3টি ব্যাংকের সমন্বয়ের জন্ম হয় রূপালী ব্যাংকের। দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড হয় পূবালী ব্যাংক এবং দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড হয় উত্তরা ব্যাংক। 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংক এই 4টি পুরোপুরি রাষ্ট্রায়ত্ত খাতেই রয়েছে, তবে উত্তরা ও পূবালী ব্যাংকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করে বেসরকারীকরণ করা হয়েছে। এই ছিল ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস এবং বিবর্তন নিয়ে আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখা হবে আসছে কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।